নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ সোমবার ২০২৫-এর মে ১২। ভারতীয় শেয়ার বাজারে আজ যা ঘটল সেটা সত্যি অভাবনীয়। সেন্সেক্স প্রায় ২,৯৭৫ পয়েন্ট লাফিয়ে ৮২,৪০০ পার করেছে। হ্যাঁ, আর নিফটিও তো প্রায় ৯১৬ পয়েন্ট বেড়ে ২৪,৯০০ ছুঁয়েছে। ঠিক, গত প্রায় ৪ বছরে একদিনে এত বড় উত্থান সত্যিই দেখা যায়নি। আজকের এই গভীর আলোচনায় আমরা এই বিপুল মার্কেট র্যালির মূল কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। প্রধানত দুটো বড় খবর বাজারকে ঠেলে তুলেছে বলে মনে হচ্ছে। একটা হলো ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা, একদম। আর দ্বিতীয়টা জেনেভাতে আমেরিকা ও চীনের বাণিজ্য আলোচনার বেশ ইতিবাচক মোড়। আসুন এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখি। আচ্ছা, প্রথমে আসি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথায়। গত সপ্তাহের যে সীমান্ত উত্তেজনা ছিল, হ্যাঁ, বেশ উদ্বেগজনক পরিস্থিতি ছিল। ঠিক, তারপর শনিবার দুই দেশের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এই খবরটা আসতেই বিনিয়োগকারীদের মধ্যে একটা স্বস্তির হাওয়া। অবশ্যই, জিওপলিটিক্যাল আনসার্টেনটি যখন কমে তখন রিস্ক অ্যাপেটাইট তো একটু বাড়েই। এটা একটা বড় ফ্যাক্টর। আর এর সাথে যোগ হয়েছে ইউএস আর চায়নার বাণিজ্য আলোচনার অগ্রগতি, তাই না? হ্যাঁ, ঠিক তাই। খবর অনুযায়ী দুটো দেশই সাময়িকভাবে একে অপরের পণ্যের ওপর থেকে শুল্ক ট্যারিফস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ও আচ্ছা, কতটা কমানোর কথা হচ্ছে? ইউএস চীনের পণ্যের ওপর ট্যারিফ নাকি ১৪৫% থেকে কমিয়ে 30% করবে। অনেকটা। হ্যাঁ, আর চীন ইউএস পণ্যের উপর ট্যারিফ 125% থেকে কমিয়ে 10% করবে। তবে এটা ৯০ দিনের জন্য, সাময়িক। কিন্তু এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হলো, এই পদক্ষেপটা সাময়িক হলেও বিশ্ব অর্থনীতির উন্নতির একটা আশা তো তৈরি করেছে। এর প্রভাব আমরা তেলের দামেও দেখছি। ব্রেন্ট ক্রুড আর WTI ক্রুড দুটোই ৩%-এর বেশি বেড়েছে। তার মানে গ্লোবাল ইকোনমিক সেন্টিমেন্টের উন্নতি হচ্ছে। সেরকমই ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি মর্নিং স্টার DBRS ভারতের সভারেন ক্রেডিট রেটিংটাকেও তো আপগ্রেড করেছে। BBB লো থেকে বাড়িয়ে BBB স্টেবল করেছে। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা খবর। দেশের ঋণ পরিশোধের ক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থার এই উন্নতি, এটাও কি বাজারের এই উত্থানে ভূমিকা রেখেছে? নিঃসন্দেহে। BBB স্টেবল রেটিং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতের ম্যাক্রো ফান্ডামেন্টালস অর্থনীতির ভিত আরও মজবুত লাগছে। বিশেষ করে এই গ্লোবাল ভলাটিলিটির সময়ে এটা ভারতের প্রতি বিনিয়োগের আকর্ষণ অবশ্যই বাড়িয়েছে। তার মানে গ্লোবাল আর ডোমেস্টিক দুটো ফ্যাক্টরই একসাথে কাজ করেছে। একদম, দুটোই বাজারকে একসঙ্গে সাপোর্ট দিয়েছে। আজকের র্যালিতে যদি দেখি, প্রায় সব সেক্টরেই তো বেশ ভালো বৃদ্ধি দেখলাম। যেমন নিফটি আইটি প্রায় 5.96% বেড়েছে। হ্যাঁ, আইটি সেক্টর খুব ভালো করেছে। নিফটি রিয়েলটিও প্রায় 4.5%। ডিফেন্স স্টকগুলো বেশ খানিকটা উঠেছে। হ্যাঁ, ডিফেন্সও মুভমেন্ট ছিল। কিছু কোম্পানির খবরও বেশ নজর কাড়ছে। যেমন ধরুন LTI মাইন্ড্রি তাদের ইতিহাসের সবচেয়ে বড় $450 মিলিয়ন একটা মাল্টি-ইয়ার ডিল পেয়েছে। হ্যাঁ, একটা গ্লোবাল অ্যাগ্রিবিজনেস লিডারের সাথে। এটা LTI মাইন্ডট্রির ব্যবসায়িক ক্ষমতার একটা বড় প্রমাণ। আইটি সেক্টরের জন্য খুবই পজিটিভ। অবশ্যই। এছাড়াও UPL লিমিটেডের Q4 ফলাফলও দেখুন, বেশ উৎসাহবঞ্জক। কীরকম? রেভিনিউ বেড়েছে 11%, আর নেট প্রফিট বেড়েছে প্রায় 175%। তারা $1.04 বিলিয়ন নেট ডেট কমাতেও পেরেছে। ওয়াও, সেটা তো কোম্পানির আর্থিক স্বাস্থ্যের জন্য খুব ভালো খবর। একদম। আবার অন্যদিকে অ্যাথার এনার্জির Q4 লস গত বছরের তুলনায় কমেছে। 283 ক্রোড় থেকে কমে 234 ক্রোড় হয়েছে। আর রেভিনিউ? রেভিনিউ 29.2% বেড়েছে। এটা তাদের অপারেশনাল এফিসিয়েন্সি বা কার্যকারিতার উন্নতির ইঙ্গিত দেয়। উই লার্ন ইনভেস্টিং এই ধরনের কোম্পানি স্পেসিফিক ডেভেলপমেন্টস নিয়মিত ট্র্যাক করে, কারণ এগুলো বাজারের গতিপথ বুঝতে সাহায্য করে। আচ্ছা, আরেকটা বড় খবর হলো ইয়েস ব্যাংক নিয়ে। জাপানের SMBC সুমিতোমো মিৎসু ব্যাংকিং কর্পোরেশন। হ্যাঁ, ওরা প্রায় 13,483 ক্রোড় বিনিয়োগ করছে। ব্যাংকের 20% স্টেক কিনছে। ব্যাংকের CEO বলছিলেন একজন স্ট্র্যাটেজিক পার্টনারের খুব প্রয়োজন ছিল। এই ডিলটা তাৎপর্য কি?
দেখুন, এই ডিল ভারতীয় ব্যাংকিং সেক্টরের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার একটা বড় প্রমাণ। এটা শুধু ইয়েস ব্যাংক নয়, পুরো সেক্টরের জন্যই বলতে পারেন বেশ ইতিবাচক। ঠিক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বাজারের ভিত মজবুত করছে সেটা হলো এসআইপি ইনফ্লোস। ও হ্যাঁ, এসআইপি ডেটা। এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ টাকা এসেছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানসের মাধ্যমে, প্রায় 26,632 কোটি টাকা। সত্যি রেকর্ড? হ্যাঁ, এটা দেখাচ্ছে যে বাজারে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল সাপোর্ট কতটা শক্তিশালী। তবে সব খবরই তো আর ভালো নয়, যেমন পিভিআর ইনক্সের Q4 লস হয়েছে বললেন। হ্যাঁ, 105.8 কোটি টাকা লস হয়েছে, যদিও ম্যানেজমেন্ট আগামী বছরের জন্য বেশ আশাবাদী। দেখা যাক। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? মানে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি আর US-চায়না বাণিজ্য আলোচনার স্বস্তিতে বাজার বড় লাভ দিয়েছে। ঠিক। এর সাথে ভারতের ক্রেডিট রেটিং আপগ্রেড এবং শক্তিশালী ডোমেস্টিক এসআইপি ইনফ্লো এই উত্থানকে আরও জোরদার করেছে। এর প্রভাব প্রায় সব সেক্টর এবং অনেক গুরুত্বপূর্ণ কোম্পানির শেয়ারে পড়েছে। কিন্তু এর আসল অর্থটা কি? মুদ্রা কথা হলো গ্লোবাল জিওপলিটিক্যাল চিন্তা কিছুটা কমা আর বাণিজ্যে আশার আলো দেখা দেওয়ায় বাজারের সেন্টিমেন্ট বেশ চাঙ্গা হয়েছে। তবে বিশ্লেষকরা কিন্তু যুদ্ধবিরতি, স্থায়িত্ব এবং অন্যান্য গ্লোবাল ডেভেলপমেন্টস নিয়ে একটু সতর্ক থাকতে বলছেন। এই র্যালিটা হয়তো এখনই টেকসই নাও হতে পারে। বাজার হয়তো এই উচ্চতার পর কিছুটা থিতু হতে পারে, যাকে কনসলিডেশন ফেজ বলা হয়। তবে একটা জিনিস বলতেই হবে, ভারতের অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি বা রেজিলিয়েন্স সত্যিই প্রশংসনীয়। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ থাকবে? বিশেষজ্ঞরা কি বলছেন? দেখুন, অভিজ্ঞরা যেমন নীলেশ শাহ বা N.J. কুমার, ওনারা আর্নিংস, ভ্যালুয়েশনস এবং ম্যাক্রো ইমপ্রুভমেন্টসের ওপর নজর রাখতে বলছেন। আচ্ছা। কিছু সেক্টর যেমন আইটি, ফার্মা, ডিফেন্স, ব্যাংকস এগুলোর ওপর নজর রাখার কথাও শোনা যাচ্ছে। তাহলে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? এখন কশাস অপটিমিজম বা সতর্ক আশাবাদ বজায় রাখাই মনে হয় ভালো। দেখুন, জিওপলিটিক্যাল রিস্ক বা মার্কেট ভলাটিলিটি তো থাকবেই, তাই হাতে কিছুটা লিকুইডিটি বা নগদ রাখা, ডাইভার্সিফিকেশন মানে বিনিয়োগটা ছড়িয়ে রাখা, ডেট, গোল্ডের কথাও ভাবা যেতে পারে। আর এসআইপি অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। আর কোয়ালিটি স্টকস বা ডিফেন্সিভ সেক্টরস যেমন ফার্মা, এফএমসিজির ওপর জোর দেওয়ার পরামর্শই দিচ্ছেন অনেকে। সবচেয়ে বড় কথা হলো, বাজারের এই হঠাৎ উত্থান দেখে অতিরিক্ত উত্তেজিত না হয়ে নিজের লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলসের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। একদম ঠিক। আচ্ছা, আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেদেশে ওষুধের দাম প্রায় 80% পর্যন্ত কমানোর একটা উদ্যোগ নিতে পারেন। ওহ, এটা তো একটা বড় পদক্ষেপ হতে পারে। হ্যাঁ, যদি তা সত্যি হয় তাহলে বিশ্বজুড়ে ওষুধের দামের একটা বড়সড় রদবদল হতে পারে। ভারতীয় ফার্মা কোম্পানিগুলোর ওপর তার কী প্রভাব পড়বে? এটা একটা ভাবার বিষয়, কারণ ভারতের ফার্মা এক্সপোর্টের একটা বড় অংশ তো ইউএসএ যায়। ঠিক। ভবিষ্যতে এই সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেটা অবশ্যই ভেবে দেখার মতো। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।